কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। এই শুভ নববর্ষের প্রথম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটা একটু আলাদা। কীরকম আলাদা? এই শীতের আমেজ মেখে সবাই মোটামুটি কলকাতার বাইরে ঘুরতে যাওয়া পছন্দ করে, কিন্তু খোদ কলকাতাটা ঠিক সেইভাবে ঘোরা হয় না। আমরা সকলেই গুটি কয়েক জায়গা বাদে কলকাতার যে প্রাচীন ঐতিহ্য ওগুলো সম্পর্কেই জানি না, বা জানলেও সেই জায়গাগুলো এখন কী অবস্থায় আছে সেগুলো আর দেখার সময় হয় না। তাই আজ অফিস কালিগরা মিলে শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম কলকাতা দেখব বলে। পুরো কলকাতা তো আর একদিনে ঘোরা পসিবল নয়, তাই আমরা গুটি কয়েক জায়গা বেছে নিয়েছিলাম। প্রথমেই এই শীতের সকালে শ্যামবাজার মোড়ে একবার গরম চায়ের চুমুক দিয়ে যাত্রা শুরু করেছিলাম। তারপর করেছিলাম ব্রেকফাস্ট, সেখান থেকে চলে গেছিলাম কফি হাউস, তারপর কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার হয়ে চলে গেছিলাম পুরনো মেসবাড়িতে লাঞ্চ করতে, আর সর্বশেষে চলে গেছিলাম ময়দানে চুটিয়ে আড্ডা মারতে। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজ আমাদের সকালের মিটিং পয়েন্ট ছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়, নর্থ কলকাতার। এর চেয়ে ভালো মিট আপ পয়েন্ট কি আর হয়, কি বলো তোমরা? যথারীতি সবাই ঠিকই টাইমের মধ্যে চলে এসেছি, আর সবাই যখন একসাথে একটু ফটো সেশন হবে, তারপর একটু গল্প হবে, তারপর ডিসাইডেড হচ্ছে এখন যে ফার্স্টে আমরা কোথায় যাব। তো সবার আগে কিন্তু চা। এই শীতের সকালে এক কাপ গরম চায়ের চুমুক না দিলে কিন্তু ঠিক হচ্ছে না। প্রথমে আমরা চলে এলাম শ্যামবাজারের এই দোকানে চা খেতে, তারপর এখান থেকে চলে যাব জল খাবার খেতে আদি হরিদাস মোদকে। এরপর আমরা যা যা জিনিস ট্রাই করব তার সবই হবে কলকাতার বহু পুরনো দোকানগুলি থেকে। ফাইনালি আমরা পৌঁছালাম আদি হরিদাস মোদকে, কিন্তু দেখো কত লাইন! এত সকালবেলাতে এসেও লাইন দেখেছো? বুঝতেই পারছো তার মানে এখানকার খাবার ঠিক কতটা পরিমাণে টেস্টি, যার জন্য এত সকালেও এতটা লাইন। যাই হোক, আমরা প্রায় মিনিট 20 মতো লাইনে দাঁড়ালাম, আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো আমার দূর থেকে দেখেই খুবই ভালো লাগছে। আমরা সিট পাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। এখানে জলখাবারের সাথে সাথে মিষ্টিও কিন্তু বিখ্যাত, আর মিষ্টির দোকানটা দেখো কত রকমের ভ্যারাইটিস মিষ্টি। আমার তো দেখে ভীষণ লোভ লাগছে। ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে আমরা এবার একে একে সবাই মিলে সিট পেলাম। এবার চলো তোমাদের ভিতরের পরিবেশটা দেখাই। এখানে একটা জিনিস আমার নজর কাড়ল, সেটা হচ্ছে আজও এখানে কিন্তু তামার পাত্রে জল দেওয়া হয়, আর তাছাড়াও সেই পুরনো দিনের ঐতিহ্য, মানে সেই টেবিল আর বেঞ্চ এখনও কিন্তু এইখানেই আছে। 200 বছরেরও পুরনো হচ্ছে এই দোকানটি। বহু গুণীজন ব্যক্তির সমাগম হয়েছিল এই জায়গাতে। জায়গাটি ছোট হলেও কিন্তু আতিথেয়তার অভাব ছিল না, না অভাব ছিল খাবারের গুণগত মানের। এখানকার প্রত্যেকটা কোণাতে যেন কোনো না কোনো ইতিহাস লুকিয়ে রয়েছে, যা চিৎকার করে জানান দিচ্ছে তাদের উপস্থিতি। সব দেখতে দেখতে দেখি টেবিলে পড়ে গেছে ততক্ষণে কলা পাতা। কলা পাতায় খাবার খাওয়ার অনুভূতিটাই আলাদা। অনেক দিন বাদে কলা পাতায় খেতে বসেছি। অপেক্ষা এবার গরম গরম কচুরির। বাইরে ততক্ষণে আরও লম্বা লাইন পড়ে গেছে। চলে এসছে গরম গরম কচুরি, 3 পিস কচুরি, আর তার সাথে হচ্ছে আলুর তরকারি। আজকে ছোলার ডাল নেই। তো চলো এই গরম গরম কচুরি এবার খাওয়া যাক। এর সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা। আজকের জলখাবারটা সত্যি খুব জমে গেল। তো পেট পুরে জলখাবার খাওয়ার পর এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বইপাড়া। হ্যাঁ,
কলেজ স্ট্রিট। তো সেটার জন্য ভেবেছিলাম প্রথমে ট্রামে করে যাব, কিন্তু শ্যামবাজার ট্রাম ডিপোতে গিয়ে জানলাম দুপুর 2টোর পর প্রথম ট্রাম চলবে। তো অগত্যা বিবেকানন্দ রোড অবধি গেলাম বাসে, তারপর পায়ে হেঁটে সোজা বইপাড়া। এই আমরা এখন চলে এসেছি হাতিবাগানে। আমি দেখে কত ড্রেস, ও মাই গড! আমি তো ড্রেসগুলো দেখে আমার সবগুলোই ভাল লাগে। আমি কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারি না। বাট হাউ স্যাড, আমি পিছিয়ে এসে 57 টাকা। হাতিবাগান দিয়ে যেতে যেতে এই মল্লিক বাড়িটি চোখে পড়ল। এর আগে যতবারই এখান দিয়ে গেছি গেট বন্ধ ছিল, আজ হয়তো এত সকালবেলায় এসছি যার জন্য গেটটা খোলা। তো সবাই মিলে জায়গাটা ঘুরে দেখলাম। সকালের হাতিবাগান দেখো পুরো ফাঁকা, আর বিকেলে আসলে এখানে পা রাখার জায়গা থাকে না। সকালের হাতিবাগান খানিকটা এইরকম। বিবেকানন্দ রোডে বাস থেকে নেমে চোখে পড়ল এই পানের দোকানটা, যেটা প্রায় 70 বছর পুরনো, এবং এখানে রকমারি পান পাওয়া যায়, কেশর পান থেকে চকলেট পান সব কিছু। কিন্তু আমরা এত সকালে শুধু মিষ্টি পান ট্রাই করলাম, আর সত্যি বলছি অসাধারণ পানটা খেতে। তোমরাও যদি কোনোদিন বিবেকানন্দ রোডে আসো, এখান থেকে পান কিন্তু অবশ্যই ট্রাই করো। বইপাড়ার দিকে যাওয়ার সময় আমরা এলাম এখন কপিলা আশ্রমে ঋষিবাবুর দোকানে। এটাও প্রায় 100 বছরের পুরনো। এখানে কিন্তু গরমকালে বিভিন্ন রকমের শরবত পাওয়া যায়, আর শীতকালে এখন হচ্ছে কেকের সময়। এই দোকানে আমরা কিছুই খাইনি, তবে আমাদের মধ্যে একজন বাড়ির জন্য এখান থেকে কেক নিয়ে গেছিল, এবং সে বলেছিল টেস্ট কিন্তু দুর্দান্ত। পৌঁছে গেলাম ঠনঠনিয়া কালীবাড়ি। মাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আবার আমরা এগিয়ে চললাম বইপাড়ার দিকে। এখন আমরা এসে পড়েছি এশিয়ার লার্জেস্ট বইপাড়াতে। ঠিকই শুনেছ, কলেজ স্ট্রিটে। এখানে হেন কোনো বই নেই যেটা এখানে পাওয়া যায় না। বলে যে বই এখানে পাওয়া যায় না সেটা তুমি কোনো জায়গাতেই পাবে না। ছোট থেকে বড়, মাঝারি থেকে বয়স্ক, সবার জন্যই সব ধরনের বই তুমি এখানে পেয়ে যাবে। এছাড়া নতুন পুরাতন সব ধরনের বই এখানে পাওয়া যায়। এখানে আসলে নতুন বইয়ের গন্ধে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। যতই তোমার কাছে বই থাকুক বা বই পড়তে না ভালোবাসো, কিন্তু বই পাড়াতে আসলে মনটা একটু চুকচুক করে বই কেনার জন্য। যেমন দেখো, আমার বন্ধুরা এখানে ব্যস্ত কিছু বই কেনার জন্য। কলেজ স্ট্রিটে আসলে কি কফি হাউসটা কি মিস করা যায়, কি বলো তোমরা? কফি হাউসটা বাঙালির কাছে একটা আবেগ আর একটা অনুভূতির জায়গা। প্রায় 150 বছরের পুরনো এই কফি হাউসে বহু গুণীজন ব্যক্তি, শিল্প মানুষদের সমাগম হয়েছে। কফি হাউসে ঢুকলেই মান্নাদের ওই বিখ্যাত গানটার কথা মনে পড়ে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তাই আজকে যখন বইপাড়া এলাম, দেখতে এলাম কফি হাউসের সেই আড্ডাটা কি আজ আছে। কলেজ লাইফের বহু সময় আমার কেটেছে এই কফি হাউসে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে। আজও সেই স্মৃতিগুলো মনে পড়লে না ঠোঁটের কোণে একটা হাসি চলে আসে।
আমরা বন্ধুরা কলেজ লাইফে এসে আগে যার যার কাছে যা টাকা থাকতো সেটা বার করতাম, তারপর সেই অনুযায়ী অর্ডার হতো। এমনকি আমরা 1 কাপ কফিও সবাই মিলে ভাগ করে খেয়েছি, এমনও দিন গেছে। সত্যি খুব ভালো ছিল সেই দিনগুলো। সৌমি, মিতু, ইপসু, কি সুন্দর নয় দিন কাটিয়েছিলাম আমরা এখানে। আজ আবারও সেই বহু বছর বাদে আবার এলাম এই কফি হাউসে। এখানে হয়তো চেয়ার টেবিল চেঞ্জ হয়েছে, কিন্তু এর যে নস্টালজিক ব্যাপার স্যাপার সেটার কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। দেখো আজও সেই পুরনো প্রেমের স্মৃতি কিন্তু কফি হাউস বহন করে চলেছে। কফি হাউসে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম প্যারামাউন্টে। বুকটা তো ফেমাস হচ্ছে তার শরবতের জন্য। তো চলো এবার যাওয়া যাক প্যারামাউন্টের উদ্দেশ্যে। কী খাবো সেখানে সেটা তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। কথায় আছে না, নানামুনির নানা মত, এখানেও খানিকটা সেই রকমই কন্ডিশন। এখন এত কনফিউশন যে কে কী খাবে, যে অর্ডার নিতে এসছে সেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ফাইনালি অয়নদা দায়িত্ব নিয়ে সবার থেকে কনফার্মেশন নিয়ে অর্ডারটা প্লেস হলো, আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো। কেউ নিয়েছে পান শরবত, কেউ নিয়েছে লস্যি, কেউ কোল্ড কফি উইথ আইসক্রিম। দেখতে পাচ্ছ এত ভ্যারাইটিস। আর আমি লস্যি নিয়েছিলাম। প্যারামাউন্ট থেকে বেরিয়ে কলেজ স্কোয়ারটাও ঘুরে নিলাম, কারণ এত দূর এলাম আর কলেজ স্কোয়ারে ঘুরবো না? কলেজ লাইফেও কিন্তু কফি হাউসের পর যদি কোনো আড্ডার জায়গা থাকে তো সেটা হচ্ছে কলেজ স্কোয়ার। যখন পকেটে টাকা থাকতো না তখন বন্ধুরা এসে এখানেই আড্ডা মারতাম। তো এখানে আমরা এসে কিছুক্ষণ থেকে কিছু ছবি ক্লিক করে তারপর বেরিয়ে যাব এবার আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে এবার দুপুর গড়িয়ে গেছে, লাঞ্চ তো করতে হবে। লাঞ্চ কোথায় করব? আরে দাঁড়াও, ওয়েট করো, সবই আছে তোমাদের জন্য। লাঞ্চ যেখানে করব সেটাও কিন্তু কলকাতার একটা অন্যতম ঐতিহ্য। তাহলে পরবর্তী গন্তব্য কোথায়? মহল, ব্যোমকেশ বক্সির বাড়ি। ও জিও, ফাটাফাটি। এখন আছি আমরা কলেজ স্কোয়ারে। এরপর এখান থেকে চলে যাব প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে। সেখান থেকে শেষটি কিন্তু ব্যোমকেশ সত্যেন্বেষী, আর সেখানকারই ক্যান্টিনের মহল রেস্টুরেন্টে আজ আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন ওখান থেকেই করব। এই হোটেলের সম্পর্কে অনেক দিন ধরেই জানতাম, কিন্তু আসা হয়নি কোনো দিনও। শুনেছিলাম এখানকার খাবার কিন্তু ভীষণ সুস্বাদু। তাই আজকে যখন সময় ছিল আর যখন আজকে আমরা কলকাতার পুরনো ঐতিহ্যকে ঘুরে দেখছি, তো তখন এটাকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি। 1917 সালে 3 তলা এই মেস বাড়ি তৈরি করেন নন্দলাল দত্ত মহাশয়। পুরো বাড়িতে 30টি ঘর আছে, আর নাম দিয়েছিলেন প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। কলেজ স্ট্রিট এলাকার 66 নম্বর এমজি রোডের গলিতে ঢুকেই ডান দিকের বড় 3 তলা বাড়ি। শতবর্ষ প্রাচীন বাড়ির দেওয়ালে নুইয়ে পড়া বহুকালের পুরনো সাইনবোর্ড প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। এক সময় এই বাড়ির 3 তলায় থাকতেন ব্যোমকেশ বক্সী স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই মেসের ঘরে বসেই তার কল্পনার কলমে রূপ পেয়েছে গত কয়েক প্রজন্মের প্রিয় ব্যোমকেশের একাধিক কাহিনী। তবে সেই বাড়ির অস্তিত্ব আর কতদিন তা নিয়ে সংশয় রয়েছে। শুধু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নয়, এই মেসে থাকতেন কবি জীবনানন্দ দাশ। তবে সেই মেস বাড়ি আজ জীর্ণ ভঙ্গুর। সেখানে বর্তমানে আর কেউই থাকেন না, বলা চলে আর কাউকে থাকতে দেওয়া হয় না। প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাশের ঘর এখন তালাবন্ধ। বেশ কয়েক বছর আগে পর্যন্ত 2-1 জন কয়েকটি ঘরে থাকলেও ঘর ভাড়া দেওয়া এখন সম্পূর্ণ বন্ধ।
মালিক পরিবারের পরিবার দোতলার একটি ঘরে থাকেন। বাড়িটির বর্তমান যা অবস্থা তাতে এলাকায় কান পাতলে কানাঘুষো শোনা যায়, জীর্ণ বাড়িটি যে কোনো দিন দেহ রাখবে, ধুলোয় মিশে যাবে বাঙালির ইতিহাস ও সাহিত্য। বর্তমানে মেস বাড়িতে কেউ না থাকলেও সেখানে হোটেল চালান নন্দলাল দত্তের নাতি। নিচতলার একটা কোণে দুটি ঘর নিয়ে মহল হোটেল চালাচ্ছেন সন্দীপ দত্ত। খাবার হোটেলের ভিতর দিয়ে ঢুকলে বারান্দা চোখে পড়বে, ওপরে তাকালে দেখা যাবে একধারে লোহার রেলিং ভেঙে পড়েছে। ডান পাশে আছে এনাদের রান্নাঘর, যেখানে হোটেলের সমস্ত রান্নাবান্না করা হয়। উঠোনের বাঁদিকে আছে কলঘর, যেখান দিয়ে দোতলা যাওয়ার সিঁড়িরও ব্যবস্থা রয়েছে। এখানে একটি চৌবাচ্চাও রয়েছে। বারান্দার ডান দিকেও খাবারের জায়গা আছে। তো আমরা সবাই মিলে সেখানেই বসে পড়লাম আজকের দুপুরের খাবার খেতে। এই হলো এখানকার মেনু কার্ড। মেনু কার্ডে তো দেখলে কত রকমের বাঙালি খাবারের আয়োজন ছিল। আমি সিম্পলি নিয়ে নিয়েছি মাটন ভাত, পিস মাটন, আর তার সাথে আলু ছিল, আর ভীষণ টেস্টি ছিল। এখানেও কিন্তু কলা পাতায় খেতে দেওয়া হয়। সত্যি এই কলা পাতায় খেতে না এত শান্তি লাগে যে কি বলবো। এছাড়াও আমরা মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডাল, তেলকই, ভেটকি মাছের পাতুরি, ঝুরঝুরে আলু ভাজা, জলপাইয়ের চাটনি, এই সমস্তও নিয়েছিলাম। প্রতিটা খাবার কিন্তু দুর্দান্ত ছিল। আজকের মধ্যাহ্নভোজটা না পুরো জমে গেছিল। সবাই মিলে শান্তিভাবে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। আর তার সাথেও সুযোগ হয়ে গেছিল বর্তমান মালিকের সাথে কিছুটা সময় কাটানো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, কারণ সমস্ত খাবারই কিন্তু এনারা গরম গরম সার্ভ করছিল। আপনাদের এই হোটেলটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। এই হোটেলটা অ্যাকচুয়ালি মহল হোটেল প্রেসিডেন্সি বোর্ডিংয়েরই একটা অঙ্গ। যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করলেন সেটা হচ্ছে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। 1917 সালে আমার ঠাকুর দাদা শুরু করেছিলেন। সেই প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে তখন ধরেন্দ্র বন্দ্যোপাধ্যায় 1919 থেকে 1921 সাল পর্যন্ত ছিলেন, আর জীবনানন্দ দাস ছিলেন 1932 থেকে 1938 সাল পর্যন্ত। এই যে হোটেলটা দেখছেন এটা মহল হোটেল, এটা প্রেসিডেন্সি বোর্ডিংয়ের রান্নাঘর ছিল। বোর্ডিং হাউসের খাওয়া দাওয়া যখন স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন আমি এটা খাবারের পাইস হোটেল হিসেবে শুরু করেছিলাম। সেটা 1991 সালে। তার আগে খাওয়া শুরু চলছে 1917 সাল থেকে। এই যেটা রান্নাঘর দেখছেন সেটা আসলে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের খাবার ঘরে। আচ্ছা, বোর্ডাররা এসে খাওয়া দাওয়া করছেন। আচ্ছা আচ্ছা আর এখানে অনেক বড় বড় লোক থেকে গেছেন, ঘুরে গেছেন, আচ্ছা। অনেক ব্লগ হয়েছে, আপনিও করছেন, অনেক ব্লগ হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। এখন এই জায়গাগুলো মানে সত্যি এখানকার খাবারের টেস্ট। এখানে লাস্ট সিরিজ মুখার্জি এসছেন, মীর এসছেন, ও সবাই ঘুরে গেছেন। বা না, সত্যি আপনাদের এখানে, ও তাই ভালো। আপনাদের এখানে সত্যি খাবারের কোয়ালিটি দুর্দান্ত, মানে এত সুন্দর আমরা খেলাম, মাটন থেকে আরম্ভ করে সব কিছু। মানে আমরা এটাকে ঠিক প্রফেশনাল এতে দেখি না, আমরা বাড়িতে যেরকম খাই, হ্যাঁ চেষ্টা করি একদমই সেরকম তাই। ভাবে। অথেন্টিক যে সর্ষে বা পোস্তর যে ফ্লেভারটা ছিল না, সত্যি মানে সেই যে ঝাঁঝটা ছিল, সেই ঝাঁঝটা এখানে এসে অনেক দিন বাদে মানে কোথাও একটা পেলাম সেই ঝাঁঝটা। তো ওটা আমাদের সত্যি খুব দারুণ লাগলো, এবং প্রাইসও আমাদের ঠিকঠাকই লেগেছে। এমন কিছু ওভার প্রাইসও না কোনো কিছুর দামে, কারণ আজকালকার সব কিছুরই দাম বেড়েছে। সেখানে এইখানে দামের প্রাইস ক্যাটাগরি আমাদের তো কোনো অসুবিধাই হয়নি, খুবই ভালো লেগেছে। আবার আসবে একদম অবশ্যই আবার আসবো। ধন্যবাদ। TCS। আমরা TCS থেকে এসেছি আজকে সবাই মিলে একটু আছে, আমাদের কাজ হালকা, এই জন্য সবাই মিলে অফিস কালিগরা বেরিয়েছি একটুখানি কলকাতার আশেপাশে, কারণ এখানে আসাই হয় না, কাজের চাপে বলুন, পরিস্থিতির চাপে বলুন, আসাই হয়ে ওঠে না এইসব জায়গাতে। তো ফাইনালি আজকে একটু কাজ হালকা বলে খুব ভালো আমরা লাগলো, এলাম। আপনারা এসেছেন, খাওয়া দাওয়া করেছেন, খাওয়া ভালো লেগেছে। হ্যাঁ। এটাই আমাদের কাছে সব থেকে ভালো আনন্দদায়ক ব্যাপার। একদমই তাই। ধন্যবাদ দাদা আপনাকে। মহল হোটেল থেকে বেরিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ময়দান, যেটা হচ্ছে আজকের এই দিনের আমাদের শেষ গন্তব্য। তো চলো এবার যাওয়া যাক ময়দানে। ইচ্ছা তো ছিল আজকে ট্রামে চড়ার, কিন্তু ট্রামের টাইমিং আমাদের সাথে কিছুতেই মিলছিল না। তাই শেষে আমরা সবাই মিলে মেট্রো করে চলে গেলাম ময়দান। আর এই হচ্ছে আমাদের পাগলামি। পাগলামি করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ময়দান। কি ভিড়! অবভিয়াসলি এখন শীতকাল, কলকাতার সব জায়গাতেই ভিড় হবে। সারাদিনে তো সব কিছুই করলাম, মেন জিনিসটা যেটা বাঙালিরা করে সেটাই তো হলো না। সেটার জন্যই তো ময়দানে আসা। কি বলো তো সেটা? আড্ডা। হ্যাঁ,
এবার চুটিয়ে সবাই মিলে আড্ডা মারবো। ভরপেটটা খাওয়ার পর বাঙালিদের একটু ঘুমের দরকার বস, কিন্তু ঘুরতে বেরিয়ে তো আর ঘুম হবে না, তাই ঠিক হলো চলো ময়দানে বসে আড্ডাই মারা যাক। আড্ডা মারতে মারতে কখন যে সূর্য পশ্চিমে ঢলে পড়ল বুঝতেও পারলাম না। সূর্য দেবতা বিদায় নেবার সাথে সাথে জানান দিয়ে গেল আজকে আমাদেরকেও এবার বিদায় নিতে হবে। পাখিরা যেরকম ভোরবেলায় বেরিয়ে আবার সন্ধ্যের সময় তাদের বাড়ি ফেরে, আমাদেরও আজকে সেই সকালবেলায় বেরিয়েছিলাম, এবার সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। জানি অনেক জায়গা এখনো বাকি, কিন্তু বলেছিলাম না কলকাতা একদিনে ঘোরা সম্ভব নয়, তাই এই ভিডিওটা আজ এই অবধি। কেমন লেগেছে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানিও। আবার আমাদের প্ল্যান চলছে বাকি জায়গাগুলোকে ঘোরার। তোমরাও কলকাতার কিছু পুরনো জায়গার সন্ধান দিও, কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, চেষ্টা করব আমরা সেখানে যাওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। একজনকে ধন্যবাদ না দিয়ে এই ভিডিওটা শেষ করা যায় না, সেটা হচ্ছে অয়নদা। অয়নদার মাথাতেই বেরিয়েছিল যে আমরা কলকাতা ঘুরতে যাব, কোথায় কোথায় ঘুরবো, কোথায় খাবো, সব কিছুই এই মানুষটার প্ল্যানিং। তো থ্যাংক ইউ সো মাচ অয়নদা এইরকম একটা দিন উপহার দেওয়ার জন্য। আজ এই অবধি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। টিল দেন টেক কেয়ার, টাটা।